ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার গড় একদম মৌখালি, একদম বাড়ির পাশেই পার্টির বয়স উদ্বোধন করলেন আপনাদের আইসে, কি বলবেন? দেখেন, রাজনীতিতে গড় বলে কিছু থাকে না। হয়তো কিছুদিনের পাওয়ারকে কাজে লাগিয়ে হয়তো এখানে ডোমিনেশন চালিয়েছে, এছাড়া অন্য কিছু না। রাজনীতিতে গড় বলে কিছু থাকে না। ইংরেজরা ভারতবর্ষকে দমন করে রাখতে পারেনি। কংগ্রেস দীর্ঘকাল, আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, 28 বছর রাজত্ব করেছে পশ্চিমবঙ্গে, এককভাবে ক্ষমতায় থাকতে পারেনি। 34 বছরে সিপিএম পারেনি, 15 বছরে তৃণমূল সরে গেছে। সুতরাং গড় বলে রাজনীতিতে কিছু থাকে না। যারা রাজনীতিকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ কায়েম করে, তারা দাপাদাপি করে প্রশাসনকে কাজে লাগিয়ে কিছুদিনের জন্য নিজের ক্ষমতা জাহির করে, এটাই। আমরা দেখি যে 26 সালে পালা পরিবর্তন হওয়ার পরে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা আগে তৃণমূল করতো বা অন্যান্য রাজনৈতিক দল করতো, তারা এখন বিজেপির ঝান্ডা তুলে দিচ্ছে। এই যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আমি পরশুদিন এসে বেশ কিছু মুসলিম সমাজে বড় বড় দাড়ি, মাথার টুপি পরা, তারা বলছে আমরা ভারতীয় জনতা পার্টির দল। কি বলবেন? গায়ে মানে না, আপনি মোড় বলে না, ঘেসে ঘেসে ঢুকে সেই কাক যদি ময়ূরের মতো হতে চায়, ধোপার নীলে পড়ে নীল হয়ে গিয়ে ভাবছে আমি ময়ূর হয়ে গেছি। তো এদের ফল তাই হবে। যারা ভাবছে যে বিজেপির আমরা বড় নেতা, আমি বললাম আমার বক্তব্যের মধ্যে বলে, যারা নিজেদের বুথ সভাপতিও হতে পারবে না, বিজেপি এদেরকে বুথ সভাপতিও করবে না, এদের ঘাড়ে লাথি মেরে তাড়িয়ে দেবে, বুঝতে পারবে। তখন 294টা বিধানসভা সিটে বিজেপি সরকার চালাচ্ছে, তারা সরকারের সে 208টা সিট নিয়ে একটাও মুসলিম সম্প্রদায় নেই, রাখবে না। ওরা তো, ওদের এজেন্ডাই তো হিন্দু হিন্দুস্থান, ওদের এজেন্ডাতেই আছে। ওদের যে পার্টির আদর্শ নীতিতেই আছে যে ভারতবর্ষটা আগামী দিনে এখানে যদি অন্য সম্প্রদায়ের মানুষ থাকে, তাকে রাষ্ট্রবাদী হতে হবে, অর্থাৎ ভারতীয় হতে হবে, অর্থাৎ হিন্দু হতে হবে, ওদের বক্তব্য অনুযায়ী। না হলে এই রাষ্ট্রে বাস করতে পারবে না। এই রাষ্ট্রে যারা থাকবে তাদেরকে হয় হিন্দু হতে হবে, হলে রাষ্ট্রবাদী, আর নাহলে দেশ ছেড়ে পালাতে হবে। এই মুখ্যমন্ত্রীর মুখের একটা বয়ান আছে, আপনি দেখে নেবেন। আমি এক্ষুনি স্মরণ করতে পারছি না, ওটা ভোটের আগে হয়তো হবে। সেখানে পরিষ্কার বলা আছে, সাধারণ কিছু মহিলারা জুটে বলছে যে আমাদের রাস্তাটা অবস্থা খুব খারাপ। বলছে আগে নিজেরা বাস, আর উন্নয়ন করতে গেলে ধর্ম পাল্টাতে হবে। ভিডিওটা পারলে খুঁজে দেখে নেবেন আপনারা। তা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মুখের ভাষা যদি এটা হয়, আর দাড়িওয়ালা লোকগুলো গামছা বেঁধে ভাবতেছে আমি বিজেপির ওখানে গিয়ে বিশাল বড় তালেবার হয়ে যাব, যখন ধাক্কা খাবে তখন বুঝতে পারবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বেশ কয়েকজন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তারা প্রকাশ্য একটা সম্প্রদায়ের বিরুদ্ধে। আপনি একটা কথা আমি ভুলে যাচ্ছি, একটু জিজ্ঞেস করবেন যারা এই বিজেপি আমাদের এখন ওদেরকে বলবেন যে দিলীপ বাবু, অর্থাৎ দিলীপ ঘোষ, আপনাদের বড় মন্ত্রী, বলেছে যে নামাজ পড়তে গেলে বাংলাদেশ নাহলে পাকিস্তানে চলে যাও। এটা সত্যি না মিথ্যা? আর এর বিষয়ে তোমাদের মতামত কি? তোমরা নামাজ পড়ো না নামে মুসলমান? এই বিষয়ে তোমাদের বক্তব্য কি, শুনে নেবেন। ক্যানিং পূর্বের মানুষ সবসময় ক্ষমতা যাদের হাতে থাকে, যে দল থাকে, তাদের সঙ্গে থাকে। স্বার্থকেন্দ্রিক, ব্যক্তি স্বার্থকেন্দ্রিক। 34 বছরের যে সরকার ছিল তাদের সঙ্গে ছিল, তৃণমূল এসছে তৃণমূল, আর এখন দেখছি বিজেপি এসছে বড় বড় দাড়ি, মাথায় টুপি পরে, হাজি রুমাল গায়ে দিয়ে বলছে আমরা ভারতীয় জনতা। এইভাবে যতদিন চলবে, আমি বললাম, এরা জীবনে কোনোদিন মানুষের স্বার্থে কাজ করতে পারবে না। এরা প্রকৃত নিজের ব্যক্তি স্বার্থেই রাজনীতি করে, ব্যক্তি স্বার্থের জন্যই এরা অন্য দলে ঘুরপাক, তারা লাথি মারতে চাইছে, এরা পায়ে জড়িয়ে সেখানে ঘুরপাক খাচ্ছে। এতে করে বুঝতে হবে এদের নিজের স্বার্থের জন্য এরা রাজনীতিটা করছে। এরা প্রকৃত রাজনীতির লোক নয়, রাজনীতির জন্য করছে না, মানুষের স্বার্থে রাজনীতি এরা করছে না। সেই যে আজকে মৌখালি এসছেন, শওকত মোল্লার গড় একদম সেই জায়গায় সভা করলেন, এবং এই যারা বর্তমানে বড় বড় দাড়ি, টুপি, হাজি রুমাল পরে যারা ভারতীয় জনতা পার্টি করে বলছে, এদের স্থান দেবেন তো? কি করবে বলছে না, করছে। আমি বললাম না, কিছুদিন যাক না। মোখতার আব্বাস নাকভি, অনেক বড় সেন্ট্রাল কমিটির বিজেপির নেতা, খাতায় নাম ছিল, কোথায় ভ্যানিশ হয়ে গেছে। বিজেপির লিস্টে কোথাও কোনো মুসলমানের নাম আছে দেখেছেন? কোথাও বড় মাপের কোনো নেতা আছে? যারা আছে সব মাথা গুঁজে ক্ষমতা ভোগ করার জন্য কোনো মতে ঘুরপাক খাচ্ছে। এরা কোনোদিন বড় জায়গা বা বিজেপির ওই সিস্টেমের মধ্যে এরা ঢুকতে পারবে না। গতকালের ঘটনা, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে আজ থেকে গুন্ডা দমন বিল চালু হবে এবং 78 জনের নাম প্রথমকে নিয়ে একটা। আমি তো ওটাই বললাম, যে স্টুডেন্টরা আন্দোলন করেছে, এখানে বিশেষ সম্প্রদায় শুক্রবার নিয়ে কথাটা আপনি কেন বলছেন? এর সঙ্গে তো কোনো লিঙ্ক করে না। স্টুডেন্টরা আন্দোলন করেছে, সেখানে সে ছবি ফুটেজ পরিষ্কার আছে, দেখুন না। সেখানে কোথায় নামাজ পড়া লোকগুলো গিয়ে সেখানে ঝামেলা করেছে। অর্থাৎ আমি যেটা বলছিলাম, বাঘের পানি ঘোলানো ছাগলের গল্প, সেটা এখন এই সরকার যে কোনো মূল্যে মুসলমানদের উপরে টার্গেট করে, এদের উপরে অত্যাচার করে
মেজরিটি পার্সেন্ট হিন্দু ভাইদের বোঝাতে চাইছে, দেখো হিন্দু ভাই তোমরা আমাদের সঙ্গে থাকো, নইলে মুসলিমরা কিন্তু বেড়ে যাচ্ছে, ওদের কিভাবে আমরা টাইট দিচ্ছি সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছ তো, সুতরাং আমাদের থেকে সরো না। এই যে বিজেপির থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে, স্টেশনের হকার উচ্ছেদ থেকে শুরু করে বিভিন্ন বুলডোজার, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যের প্রতিবন্ধকতা, এইসবে সরকারের যে জনবিরোধী নীতির বিরুদ্ধে হিন্দু ভাইরাও বুঝতে পারছে, যার কারণে তাদের থেকে সরা শুরু করেছে। এখানে ধর্মীয়ভাবে এটা ঢোকানোর চেষ্টা করছে। কি কারণ বলো না? শুক্রবারে নামাজ পড়ে মুসলমানরা, বকলমে আপনি ঘুরিয়ে বলছেন কেন? তারা তোমার কোন ধানে ময়দা দিয়েছে, তুমি তাদেরকে টার্গেট করে বলছো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো কেন? এইভাবে কতদিন মানুষকে বোকা বোঝাবে? আজকে তো আমরা একটা পরিবর্তন দেখছি যে সকালে বিজেপি, দুপুরে সিপিএম, সন্ধ্যাবেলা আইসে, এই যারা 3-4 জায়গায় গিয়ে যারা নিজের রাজনৈতিক সিদ্ধি আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমি আমার কর্মী বন্ধু ভাইদেরকে বলবো, ডুয়েট অবস্থান নেওয়া যাবে না। যারা আইএসএফ করছেন তারা যদি সিপিএম করতে চান করুন, আপনার ভালো লাগলে কোনো অসুবিধে নেই। 34 বছরে আপনার বংশ গোষ্ঠী 14 পুরুষ কেউ উদ্ধার হতে পারেনি, সমস্যা আছে ছিল। সেই কারণে এখন যদি মনে করেন করবেন, আপনার গণতান্ত্রিক অধিকার। আমাদের সঙ্গে সিপিএমের জোট হয়, নির্বাচনী জোট হয়, একসঙ্গে লড়াই করি, ঠিকই আছে। আপনার ভালো লাগলে যান, কংগ্রেস ভালো লাগলে যান, বিজেপি ভালো লাগলে যান, তৃণমূল ভালো লাগলে যান, কিন্তু একবার ওখানে ঝান্ডা এখানে ঝান্ডা এই সুযোগটা আমরা আগামী দিনে দেব না। আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পার্টিগত, যদি পার্টির লোক হয় পার্টিগত ব্যবস্থা নেবো, সাধারণ মানুষ হলে আমরা ধরার জায়গা না থাকলে তার কি ব্যবস্থা নেবো? আমার পার্টির মধ্যের লোক হলে তার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেবো। মৌখালীতে পার্টি হাউস উদ্বোধন করলেন এবং হাজারে হাজারে মানুষ এসেছে বিভিন্ন জায়গা থেকে, দেখছি মৌখালীর মানুষ, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি আমার বক্তব্যের মধ্যে বলে দিয়েছি, এই মুহূর্তে রাজ্য কেন্দ্র যে বিশেষ উদ্দেশ্য নিয়ে চলছে, এই দেশটার মধ্যে জাতি ধর্মের ভিত্তিতে দাঙ্গা লাগানোর যে পরিবেশ তৈরি করছে আগামী দিনে, এখানে সংখ্যালঘু সম্প্রদায়কে সম্পূর্ণভাবে উৎপীড়ন করার চেষ্টা করছে, জেনোসাইড করার চেষ্টা চলছে। এখান থেকে বাঁচতে গেলে নিজেকে ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া বিকল্প রাস্তা নেই। ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম এর মধ্য দিয়ে আমরা নিজেদের অধিকার ফিরে পেতে পারি, একটাই রাস্তা আছে, আর ভারতবর্ষের সংবিধানকে আঁকড়ে ধরতে হবে। এই দুটো তিনটে জিনিস আমরা যদি মাথায় রাখি, আর হই হই করে সব দলের পেছনে যদি না ঘুরে, 10টা লোক যদি 10 জায়গায় ভাগ হয়ে যায় আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আর 10টা লোক যদি এক জায়গায় ঐক্যবদ্ধ হয় রাস্তা খুঁজে পাবেন। অবশেষে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন আজকে, কি বলবেন? ওনার শুভ বুদ্ধির উদয় হোক। গোটা ভারতবর্ষের মানুষ যেভাবে আন্দোলন করছে, ভারতবর্ষের ছাত্রদের আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়েছে, শুধু দিল্লিতে আবদ্ধ না থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল সহ স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় সমর্থন পাচ্ছে এবং গোটা দেশের বিভিন্ন রাজ্যের রাজধানীতে আন্দোলন ছড়িয়ে পড়েছে, প্রতিবাদে মুখর হচ্ছে। এটা দেখে হয়তো কোনোভাবে বুঝতে পেরেছে যে এই আন্দোলন থামানো কোনোভাবেই সম্ভব নয়, যার কারণে ইনি পদত্যাগ করেছেন।